এমন সব কর্মকাণ্ড করছে যেটা কি জুলাই চেতনার সাথে এটা মানানসই হলো? এটাই কি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা? এটাই কি আমরা মানে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থাটা এটাই, যে ছাত্ররা এসে টপ করে কথা নেই বার্তা নেই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়ে বসে থাকবে এবং তারপরে নানান রকম কর্মকাণ্ড করবে? তারা নিরপেক্ষ থাকার কথা, কিন্তু তারা দেখা যায় যে এলাকায় এলাকায় তাদের দলীয় কার্যক্রম। এই কথাগুলি কেন আসবে যে দুবাই বাড়ি করছে? এই কথা কেন আসবে যে পিএস এপিএস তারা 100-150 কোটি টাকার মালিক? এগুলি তো খারাপ হচ্ছে, এগুলি তো আলটিমেটলি এই সরকারকে বহন করতে হচ্ছে। এই সরকার তো এরকম বিতর্কিত হওয়ার কথা না। তত্ত্বাবধায়ক সরকার এর আগে দেখে তো 3টা আমাদের তত্ত্বাবধায়ক সরকার এইভাবে কি কখনো বিতর্কিত হয়েছে? এখন কেন বিতর্কিত হচ্ছে? জি, খুবই ভ্যালিড প্রশ্ন। আমি একটু মানে বিএনপি মহাসচিব কদিন আগে বলেছিলাম, মানে আমি এই জন্যই প্রশ্নটা করব যে তিনি যেমন মির্জা আব্বাস যেমন নানান রকম সূত্র দেখছেন, বলছেন শয়তান নানা ছদ্মবেশে আসে, কারা আসলে এর পেছনে জড়িত এই প্রশ্নের সাথে তিনি বলছেন শয়তান নানা ছদ্মবেশে আসে। কিন্তু বিএনপি মহাসচিব কিছুদিন আগে বলেছেন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের প্রতি তার পূর্ণ আস্থা, তাদের পূর্ণ আস্থা আছে, তাদের সততার উপর পূর্ণ আস্থা আছে। যদিও আসলে কদিন আগেই বা লন্ডন বৈঠকের আগে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু তারপরে এটি বলেছেন তিনি। তাহলে আসলে সন্দেহটা কার প্রতি, মানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের প্রতি আস্থা থাকলে সন্দেহটা কার প্রতি থাকতে পারে বলে মনে করেন মির্জা আব্বাসের? ডাক্তার আব্দুল নূর তুষারকে বলছিলাম। ও আচ্ছা, এই সন্দেহ কার প্রতি থাকতে পারে এটা তো আসলে মির্জা আব্বাস ভালো বলতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এই সরকার আসবার পর থেকে সরকারের বিভিন্ন কার্যক্রমে আসলে রাজনৈতিক দলগুলি সবাই আস্থা পাচ্ছেন না, এবং আস্থা না পাওয়া থেকে আসলে মির্জা আব্বাস এই বক্তব্য দিয়েছেন। মির্জা আব্বাসকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রবাসী অ্যাক্টিভিস্টরা হঠাৎ মির্জা আব্বাসের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদেরকে প্রভোগ করলে তারা কিন্তু আসলে উত্তর দেন এবং তারা প্রভোগ হন, ফলে প্রভোগ করে তাদেরকে দিয়ে অনেক কিছু বলিয়েও নেওয়া হয়েছে। এবং বারবার এইভাবে আক্রান্ত হতে থাকলে সিনিয়র রাজনীতিবিদরা, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সিনিয়র রাজনীতিবিদরা অপমানিত বোধ করবেন। এবং একই সঙ্গে যদি তারা এটা দেখেন যে এই সরকারের কোনো কোনো উপদেষ্টা সেই সব প্রভোকেটর, যারা এদেরকে এজেন্ট প্রভোকেটর বলে, তো এই যারা প্রভোগ করেন এদের সঙ্গে গিয়ে দেখা করছেন সিটিং উপদেষ্টা, তিনি গিয়েছেন জুরিখে, কিন্তু ওইখান থেকে তিনি ডিট্যুর নিয়ে চলে গেলেন ফ্রান্সে, এবং তারপরে স্বাভাবিকভাবেই তারা তখন কিন্তু ভাবতে পারেন যে এই সরকারের মধ্যে কিংবা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ আছেন যারা এরকম ভাবছেন। জি, কিন্তু মানে আস্থার, তাদের মধ্যে আসলে বিএনপি কি আসলে আস্থা রাখছে নাকি রাখছে না, এটি কি স্পষ্ট হতে পারা যায়? কারণ বিএনপি একটা সময় খুব কড়া ভাষায় কথা বলতে, 3 উপদেষ্টার আন্দোলন, মানে 3 উপদেষ্টার পদত্যাগের কথাও বললো, তারপরে এখন সবার প্রতি আস্থা রাখা শুরু হয়ে গেল। একটা কি না, বিএনপি কারোর প্রতি আস্থা রেখেছে সরাসরি বলে নাই, আবার বিএনপি সরাসরি কারো বিরোধিতা করে নাই। কারণ বিএনপি সরাসরি বলেছিল 3 উপদেষ্টার পদত্যাগ চায়, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং খলিলুর। বিএনপি বলেছিল, বিএনপি বলে নাই, বিএনপির কোন নেতা হয়তো বলেছেন। এটা কি বিএনপির ভাষ্য নিতে গেলে হয় তাদের না, বিএনপি কে বলতে হবে হয় তাদের প্রধানকে, চেয়ারপারসনকে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে, অথবা বলতে হবে তাদের মহাসচিব বা তাদের যিনি জেনারেল সেক্রেটারি তাকে। আপনি কি এই দুইজনের বরাতে এটা বলছেন? তা কিন্তু না। জি, কিন্তু এটা তারা দুইজন ডিরেক্টলি কারোর প্রতি আস্থা এবং অনাস্থা দুইটার কোনোটাই প্রকাশ করে নাই। তবে তারা ডক্টর ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেছেন, সেটা তো সবাই করেছে, এখন যারা আছে তারা সবাই করেছে। ফলে কিন্তু কোন উপদেষ্টা কিংবা তরুণ উপদেষ্টাদেরকে আলাদা করে আস্থা প্রকাশ করা, এটা বিএনপি অফিসিয়ালি করেছে বলে আমি শুনি নাই। যদি হয়ে থাকে আপনি রেফারেন্স দিলে ভালো হবে। কিন্তু আমি মুস্তাফিরুজের সাহায্য নিই। যারা মুস্তাফিরুজ বিএনপি অফিসিয়ালি 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল, এখন গুগল ঘাটলে হয়তো বের করবো। না, পদত্যাগ দাবি করতেই পারেন আপনি। এই যেমন হাসনাত আব্দুল্লাহ নিজের উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল না, এটা কি অনাস্থা প্রকাশ করা? আসলে তা না, এটা তো পদত্যাগ দাবি করতে পারেন কোনো কাজের প্রেক্ষিতে পরে। না, আস্থা তো এটা একটা অদ্ভুত প্রশ্ন। আপনি আমাকে বিএনপি নেতা বানিয়ে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে আপনার প্রতি আমি কোনো একটা কাজে অসন্তুষ্ট হয়েছি, ফলে আমি পদত্যাগ দাবি করেছি। পরে হয়তো আমার মনে হয়েছে যে না, ওই কাজটা সেটেলড হয়েছে,
তাহলে আমি আর ওইটা নিয়ে জি, কিছু ওটাই বলি না। আমার কিন্তু প্রশ্ন, যে কোন কিন্তু কাজটা না settle কিন্তু হলো যে কারণে না অনাস্থা না থেকে কোন কাজটা আস্থায়- সেটেল হলে এটা বিএনপি বলতে পারবে, হ্যাঁ। এটা আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি আপনাকে বলি বিএনপি কেন আসলে চুপ করেছে, অনেক অনেক কম কথা বলছে। এর কারণ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে নির্বাচনকে আক্রান্ত করার জন্য নানান ভাবে প্রভোগ করা হচ্ছে। বিএনপি ভোট ছাড়া তো অন্য কোনো ভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে না, কিংবা অন্য কোনো ভাবে ক্ষমতায় যাবে না। ফলে বিএনপি চায় ভোট হোক। বিএনপি একমাত্র দল যে বারবার তাড়াতাড়ি নির্বাচন দাবি করেছে, যেটা অন্যরা কিন্তু করে নাই। অন্যরা এমন একটা ভাব যে বাতাস লাগিয়ে গায়ে ঘুরে বেড়াবো, যেদিন নির্বাচন হবে সেদিন নির্বাচন হবে। এক একবার এক এক অজুহাত তুলেছে, কখনো সংস্কার, কখনো বিচার, কখনো এই সরকারের অমুক অমুক কাজ শেষ করতে হবে, কখনো নির্বাচন কমিশন বদলায় দিতে হবে। এক এক দিন এক এক দাবি। বিএনপি কিন্তু কোনো কিছু বলে না। বিএনপি শুধু বলেছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন চায় তারা, এবং এই দাবিটা তারা সব জায়গাতে বলেছে। এখন যে মন্ত্রটা একটা দল প্রতিদিন পাঠ করছে, সেই মন্ত্রকে গুরুত্ব না দিয়ে ওই দুইজনের পদত্যাগ দাবি করেছে, এইটাকে আপনি আমাকে প্রশ্ন করছেন। ওই দুজনের পদত্যাগ দাবি করে যে তারা যদি পরে আর এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে না থাকে, তাহলে এটা যারা পদত্যাগ দাবি করেছেন আপনার তাদেরকে ডেকে প্রশ্ন করতে হবে। যেমন ইশরাক মেয়র হতে চেয়েছিল, রাস্তায় অনেক গন্ডগোল হচ্ছিল, এখন তো আপনি দেখবেন যে ওটা অনেকখানি চাপা পড়ে গিয়েছে। হয়তো তারা চিন্তা করেছে যে এটা এখন আর প্রায়োরিটি নাই, এটার দরকার নাই, বিকজ উই ডোন্ট নো, বিকজ দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। উই ক্যান জাস্ট সি ইট অ্যান্ড ক্রিটিসাইজ ইট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে অনাস্থা প্রকাশ যদি করে থাকে, সেটা তারা যে করেছে, সব রাজনৈতিক দলের অধিকার আছে অনাস্থা প্রকাশ করার, পদত্যাগ দাবি করার অধিকার আছে। আবার কোন রাজনৈতিক দল যদি মনে করে যে না, আমি পদত্যাগ দাবি করেছি কিন্তু এটাকে আর আমি প্রেশারাইজ করবো না, তারা সেটাকে ছেড়ে দিতে পারে। জি, কারণ তা তো পারি, রাজনীতি তো সেটা তো আসলে বটেই, সেটা তো রাজনীতি তো পারি। আসলে নদীর আমি ঢেউয়ের আসলে মতো। ভেতরের যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, সেই আওয়ামী লীগ এখন বলছে তত্ত্বাবধায়কের আগে একটা নিরপেক্ষ থাকতে হবে। আর এই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ বলেই তো এটা তারা চাইছিল। 96 সালে হরতালের পর হরতাল দিয়ে আমাদেরকে ঠিক মতো পড়ালেখা, পরীক্ষা, ডাক্তারি কিচ্ছু করতে দেয় নাই। 21 দিন টানা আমি হেঁটে হেঁটে মেডিকেল কলেজে গিয়েছি, তারপরে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় নাই। এখন আবার বলে আমি আসলে একটু আওয়ামী লীগের এই দাবি নিয়েও কথা বলতে চাই। তারা এখন তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, যদিও আবার দাবি করছেন তিনি এখনো নিজে প্রধানমন্ত্রী হিসেবে আছেন। আমি একটু এই প্রসঙ্গে আসবো, তবে মুস্তাফিজ একটু এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনে নিই, যে আস্থা বা অনাস্থা আস্থায় বদলে যাচ্ছে কিনা। বিএনপি যে প্রধান উপদেষ্টার কাছে 3 উপদেষ্টার দাবি পদত্যাগ দাবি করেছিল, আমি সেই খবরটি আসলে বেরও করলাম। বিতর্কিত বলে 3 উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন। এখন সব উপদেষ্টার প্রতি তারা আস্থা প্রকাশ করছেন, তাদের সততার প্রতি, এবং সব প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের প্রতি। আস্থা কি অনাস্থা কি আস্থায় পরিণত হলো? এর মধ্যে কি কোনো কারণ আছে যে তারা আসলে অনাস্থাকে উপস্থিত করতে চায় না? না, কারণ আছে। কারণ হলো যে দেখেন, সেই 13ই জুন লন্ডন বৈঠকের আগে বিএনপির একটা অবস্থান ছিল। তখন তারা ডিসেম্বরে নির্বাচনের দাবি ছিল তাদের, এবং যেহেতু সরকার বারবার বলছিল যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, ওই ডিসেম্বর জুন এই দোলাচালে বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা। তখন তারা মনে করলো যে এখানে এই সরকারের ভেতরে হয়তো সরকার আছে, সেই সরকারটাকে, সেই মিনি সরকারটা হচ্ছে যারা এই এনসিপির পৃষ্ঠপোষক। তো এনসিপির পৃষ্ঠপোষক 2-3 জন হাতে গোনা ছিল তখন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের পদত্যাগ চাইলো, এটা একটা সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য। কিন্তু যখন নির্বাচনের দাবিটা পূরণ হলো, এখন সমঝোতা হলো যে না, উপদেষ্টা হচ্ছে খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই 3 জনের পদত্যাগ চেয়েছিল বিএনপি। জি 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 জি, হ্যাঁ, রাইট। তো দেখ, তখন একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। কিন্তু যখন দাবিটা পূরণ হয়ে গেল, তখন এত তাদের মধ্যে সেই এমন না যে আপনি জিজ্ঞাসা করেন বিএনপি নেতাদেরকে যে এটা সঠিক মনে করেন কিনা যে মাহফুজ আলম বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদের উপদেষ্টা হিসেবে থাকাটা ঠিক কিনা, তারা বলবে না ঠিক না। কিন্তু এটা নিয়ে তারা বাজার গরম করবে না এই কারণে যে সরকারকে তারা এখন আর ডিস্টার্ব করতে চায় না। কারণ যখন নাকি নির্বাচনের শিডিউলটা হয়ে যাবে, তখন আসলে কার্যত সমস্ত কিছু চলে আসবে নির্বাচন কমিশন বা ইসি কে কেন্দ্র করে, ওইটা বেশি খুব একটা যায় আসবে না। আর ওই 2 জন বা 3 জনের উপদেষ্টা মানে আবার পুরো উপদেষ্টা কিন্তু না, এটা বিএনপি ভালো করে জানে। ফলে ওইটা তাদের এখন মানে মূল দাবি যেহেতু তাদের অর্জন হয়ে গেছে, সুতরাং এখন আর তারা ওই মানে ব্যক্তি বিশেষের অমুক উপদেষ্টা পদত্যাগ চাই এই কথাটা বলে মূল ফোকাস লাইনটা তারা অন্যদিকে দিতে চায় না। জি, একটু আসি ওই তত্ত্বাবধায়ক যে প্রসঙ্গটা ডাক্তার আব্দুল তুষারও আনছিলেন, যে এখন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী, এটি দাবি করছেন শেখ হাসিনা, এবং তিনি ভার্চুয়াল সেই বক্তব্যে বলছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কারণ জনগণ চায়, আর ডক্টর ইউনূসের পদত্যাগও তিনি দাবি করছেন। এই প্রসঙ্গে একটু মন্তব্য করবেন। জি,
আমি মন্তব্য করার আগে সরকারের একটা সিদ্ধান্তের একটু সমালোচনা করি। দেখেন, তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, ভাষণ, প্রচার বন্ধ করে দিল। হুম। তাদের কি লাভ হলো? লাভ হয়নি। এই যে এখন তারা একটা বললো যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না। ভাই, আমি তো ভাষণটা শুনলাম, বক্তব্যটা, এই বক্তব্যের প্রতিটা লাইনকে লাইন ধরে ধরে সমালোচনা করা যায়। এবং শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য কত বড় লজ্জার ব্যাপার যে আজকে তাদের প্রধানের, শেখ হাসিনার মুখ থেকে বলতে হচ্ছে যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই। যদিও আমি প্রধানমন্ত্রী, তারপরে যেহেতু জনগণ চায়, সুতরাং আমি নির্বাচন চাই, কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই যে দাবিটা করলো, অথচ আপনি দেখেন 15টা বছর আমরা শুনলাম যে কেয়ারটেকার সরকার এটা অসাংবিধানিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অসাংবিধানিক সরকার, এই ধরনের সরকার মানে বিশ্বে কোথাও নেই, কোথাও নজির নাই। এটা ইউরোপ, পশ্চিমারা কখনোই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। মানে এটা একটা জঘন্য একটা সরকার ব্যবস্থা ছিল এবং সেই সরকারের সময় কত খারাপ হয়েছে 1-11 থেকে শুরু করে তার আগে, সেগুলো বর্ণনা করতো। তাদের সুশীল সমাজ তাদের পক্ষে গলা ফাটাইতো। আজকে এক ধাক্কায় শেখ হাসিনা বলছেন যে কেয়ারটেকার সরকার চাই। এটা তো একটা রাজনৈতিক পরাজয়। তো সুতরাং এই ভাষণটা প্রচার হইলে সরকারের লস কোথায়? আমি তো মনে করি রাজনৈতিক অর্জন। কিন্তু হয় কি, যখন যে ক্ষমতায় থাকে তারা আসলে মানে তাদের মাথা আওলায় যায়। তারা মনে করে একটা মানে ছায়া ভূতের দেখলেও যে ভয় পায়, সেই ভয় মনে তারা দৌড়াচ্ছে। এটা তো ভালো। আরো অনেকগুলো কথা বলছে, যে যেমন ধরেন বলছে যে লক্ষ লক্ষ নেতা কর্মী এখন মামলা, তারপরে কারাগারে আছে। তো তখন 15 বছরের হিসাব আসবে যে তারা কি কি করছে, কি কি অত্যাচার, গুম, খুন, আয়নাঘর, অনেকগুলো পয়েন্ট আছে। সুতরাং এই কথাগুলো প্রচার হলে তো আওয়ামী লীগের যারা একদম হার্ড কোর তারা ছাড়া সাধারণ মানুষের কাছে এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আপনি যদি আপনার উপরে কনফিডেন্ট থাকে যে আমি তো রাইট ট্র্যাকে আছি, আমি তো একটা তত্ত্বাবধায়ক সরকার দেব এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবো, তাহলে তো আপনার তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আপনি কেন ভাষণটা প্রচার বন্ধ করার জন্য আপনি এই ফরমান জারি করছেন? এটা উচিত হয়নি। বরং শেখ হাসিনার ওই কথাগুলো প্রতিটা ধরে ধরে সমালোচনা করা যায় যে উনি আজকে নিজেই যে সরকার তো বলছে যে প্রচার করলে বা ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থার কথা বলছে। যে আলোচনা যে আমরা করছি, এটাও কি ব্যবস্থাযোগ্য অপরাধ হয়ে যাচ্ছে? হতে পারে, আমি জানি না। এখন ওনাদের তো মানে কখন কি মনে করেন, কি বলেন, কোনো তো ঠিক ঠিকানা নাই। এটা হঠাৎ করে কেন, মানে তাহলে আমরা ওই সময় প্রতিবাদ করলাম কেন যে তারেক রহমানের ভাষণ প্রচার বন্ধ করা এটা ঠিক না, এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ? তাহলে সেই কাজটাই তো করলো, তো উচিত হয়নি। বরং ওই ভাষণগুলো, ওই বক্তব্যগুলো আসুক, সেইগুলি আলোচনা হোক। কারণ বিচারের জায়গায় থাকবে, ভাষণ প্রচার হবে না। বক্তব্য আপনি কি থামাইতে পারবেন? আপনি টেলিভিশন গুলোকে বন্ধ করলেন, তো সোশ্যাল মিডিয়া কিভাবে বন্ধ করবেন? পারবেন? যা এই চেষ্টাটাই তো শেখ হাসিনা 15 বছর ধরে করে গেছে। আমাদেরকে মানে গণমাধ্যম থেকে বিতাড়িত করছে, যাতে আমরা গণমাধ্যমে কথা বলতে পারিনি। কিন্তু আমাদের এক একটা ইউটিউব চ্যানেল কি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়নি? এই যে তুষার ভাইয়ের কতবার সাক্ষাৎকার নিয়েছি, মাসুদ কামালকে দিয়ে শুরু করছি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, এর পক্ষে আমরা ধারাবাহিকভাবে কথা বলে যাব। সেই হাসিনার আমল হোক, বিএনপির আমল হোক, আর ইউনূস সরকারের আমল হোক, এইটা থেকে আমাদের বিকল্প প্ল্যাটফর্ম গুলো শক্তিশালী হয়ে উঠছে। জি, ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে ওই শেখ হাসিনার বক্তব্য, তার দাবি, তার চাওয়া, সেই প্রসঙ্গে একটু জানবো, এবং সরকারের যে অ্যাপ্রোচ, তার বক্তব্য প্রচার করা যাবে না, ছোট্ট একটু মন্তব্য আপনার কাছ থেকে নিব। এই যে অ্যাপ্রোচ, এটা তৈরি করে দেওয়া, শিখিয়ে দিয়ে যাওয়ার ব্যাপার। আমি তো আওয়ামী লীগকে এখন একটা কোচিং সেন্টার খুলতে বলি। স্বৈরাচারের সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, স্বৈরাচার কিভাবে প্রবর্তন করতে হয়, স্বৈরাচারের শাসনকে কিভাবে দীর্ঘায়িত করতে হয়, মানুষকে কিভাবে বিভিন্ন জায়গাতে নিয়ে হাওয়া করে দিতে হয়, এইগুলি আওয়ামী লীগ শেখাতে পারে। এবং এগুলো যদি মিডল ইস্ট এবং বিভিন্ন জায়গাতে তারা কোচিং ক্লাস করে শেখাতে শুরু করে, আওয়ামী লীগ অনেক আয় করবে। চুরি করতে হবে না, লুটপাট করতে হবে না, বেহুদা এই মানুষের সম্পদ লুট করে বাইরে মানে পালিয়ে থাকতে হবে না। এগুলো শিখালেই মনে করেন এটা হবে। নেটফ্লিক্সে একটা ছবি আছে, হাউ টু বিকাম এ টাইরান্ট। আমার তো মনে হয় হাউ টু বিকাম এ টাইরেন্ট এটা হাতে কলমে আওয়ামী লীগ শেখাতে পারে। কারণ আপনি দেখবেন যে এইবারের ডাকসুতে যারা আওয়ামী বিরোধী, তাদের
বায়োডাটার মধ্যে আছে যে তারা সব ছাত্রলীগ করতো, এবং এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না যে আওয়ামী লীগ করা লোকজন আওয়ামী লীগের বিরোধী হয়ে ডাকসুতে গিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ক্রেডিট নিচ্ছে। তো এইটা তো দারুণ ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এই সরকার যখন বললেন যে কথা বলতে দেওয়া হবে না বা শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করতে পারবে না, শেখ হাসিনার বক্তব্য শুধু না, আসলে কারো বক্তব্যই তো প্রচার করতে পারার কথা না। নানকেরটা পারবে, আরাফাতেরটা পারবে, ওবায়দুল কাদের একটা পারবে, কারটা পারবে সেটা বলুক, কারোটাই পারবে না। কিন্তু এটা যে একটা অদ্ভুত সিদ্ধান্ত, এটা যে আসলে এক্সিকিউটেবল সিদ্ধান্ত না, এটা যে এক্সিকিউট করা যায় না, সেটা তো আওয়ামী লীগের প্রমাণ করে দিয়ে দেখিয়ে গেছে। একটা অসাধারণ ডকুমেন্টারি হয়েছিল আল জাজিরাতে, আওয়ামী লীগ সেটা বন্ধ করতে পেরেছিল, এটা সারা পৃথিবীর মানুষ দেখে নাই, বাঙালিরা দেখে নাই। তারপরে এরপরে যখন আবারও হয়েছে এরকম ডকুমেন্টারি, সেগুলো দেখে নাই। সকাল বিকাল সন্ধ্যা ইউটিউবের অ্যাক্টিভিস্টরা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে বিভিন্ন কিছু দিতে চেয়েছে, তারা কি দিয়ে যায় নাই? আওয়ামী লীগ সেটা বন্ধ করতে পেরেছে। এবং আওয়ামী লীগ যে তাদের কতগুলা ঘেউ করা লোকজনকে আবার রেডি করেছিল ওদিকের ঘেউয়ের বদলে, তাদের ঘেউ কি কেউ বন্ধ করতে পেরেছে? তারাও ঘেউ করেছে, এরাও ঘেউ করেছে। ঘেউ কি বন্ধ করা যায়? যায় না। যেখানে ঘেউ বন্ধ করা যায় না, সেখানে আপনি একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতাদের বক্তব্য কিভাবে বন্ধ করবেন? বরং এটা খুলে দেওয়াটাই উচিত। তাহলে রাজনৈতিক নেতা তার বক্তব্য দিবেন, লোকজন তাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, কে ভালো কথা বলে কে ভুল কথা বলে এইটা প্রমাণিত হবে। এবং ভবিষ্যতে এই রাজনৈতিক দল আরো সুযোগ পাবে কিনা, মানুষ তাদেরকে আরো ভোট দেবে কিনা, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনি যদি তাকে চুপ করিয়ে রাখেন, তাহলে তো মানুষ চিন্তা করবে মুখ খুললে না জানি কি সুন্দর গান হতো।